God bless them. I just hope the protesters in Iran are going to be safe because it's a very dangerous place right now. And again, I tell the Iranian leaders, you better not start shooting because we'll start shooting too. হুমকি ধামকি দিতে দিতেই ট্রাম্প কখন যেন ইরান আক্রমণ করে বসেন এমন আশঙ্কায় কাটছে বিশ্ব রাজনীতিকদের সময়। অন্যদিকে একরোখা আয়াতুল্লাহ খামেনি ট্রাম্পকেই ক্ষমতাহীন হয়ে যাওয়ার ভবিষ্যৎবাণী করেছেন। ট্রাম্প খামেনিকে নাকি খামেনি ট্রাম্পকে, কে কাকে আগে আক্রমণ করতে পারেন এই নিয়ে আলোচনা সমালোচনা থাকলেও মাদুরোর গ্রেপ্তারের ঘটনা সংঘাত কিংবা আত্মসমর্পণের বার্তাই বহন করছে। ইরান পরমাণু সমৃদ্ধ দেশ হলেও যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়াটা কতটা বিচক্ষণ হতে পারে এ নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। আয়াতুল্লাহ আলী খামেনি সাম্প্রতিক বিক্ষোভ ও যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির জবাবে যেভাবে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করেছেন তা কেবল কথা লড়াই নয়। খামেনি সরাসরি বলেছেন ট্রাম্প নিজের দেশ সামলাতেই ব্যর্থ। তিনি ইঙ্গিত দিয়েছেন মার্কিন সমাজও গভীর বিভক্তি ও অস্থিরতার মধ্যে রয়েছে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য মূলত দুই স্তরে কাজ করে। একদিকে ইরানের ভেতরে বিক্ষোভকারীদের বিদেশি মদতপুষ্ট আখ্যা দিয়ে জাতীয়তাবাদী আবেগ উস্কে দেয়া, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের নৈতিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করা। ট্রাম্প প্রশাসনের সময় থেকেই যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক ছিল চরম উত্তেজনাপূর্ণ। পারমাণবিক চুক্তি থেকে একতরফা প্রত্যাহার, নিষেধাজ্ঞা পুনর্বহাল এবং সামরিক হুমকি সব মিলিয়ে ট্রাম্প নিজেকে ইরানের প্রধান বৈশ্বিক প্রতিপক্ষ হিসেবে দাঁড় করান। এখন ইরানের অভ্যন্তরীণ অস্থিরতার প্রেক্ষাপটে ট্রাম্প যখন আবার কঠোর ভাষায় কথা বলছেন, তখন খামেনি সেটিকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছেন। বিশ্লেষকরা বলছেন খামেনির কৌশল হলো ট্রাম্পকে এমন এক নেতায় রূপ দেয়া যিনি বিদেশি যুদ্ধেংদেহী অথচ ঘরে ভঙ্গুর। তবে অনেকেই প্রশ্ন তুলছেন খামেনি কি আদৌ ট্রাম্পকে ক্ষমতাচ্যুত করতে পারেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই এটা প্রমাণিত যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করার ক্ষমতা কোনো বিদেশি নেতার নেই। যদিও আন্তর্জাতিক রাজনীতিতে প্রভাব সবসময় সরাসরি হয় না। ইতিহাস দেখায় দীর্ঘমেয়াদী যুদ্ধ, নিষেধাজ্ঞা ও বৈদেশিক সংকট অনেক সময় ক্ষমতাসীন নেতার বিরুদ্ধে ঘরের ভেতর রাজনৈতিক চাপ বাড়িয়ে দেয়। ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে ইরাক যুদ্ধ, এই ধরনের সংঘাত মার্কিন রাজনীতিতে গভীর বিভাজন তৈরি করেছে। খামেনি সেই স্মৃতিগুলোই নতুন করে উস্কে দিতে চাইছেন। বিশ্লেষকদের ভাষায় খামেনি যদি ট্রাম্পকে এমন পরিস্থিতিতে ঠেলে দিতে পারেন যেখানে তিনি হয় যুদ্ধংদেহী সিদ্ধান্ত নেন, নয়তো কঠোর বক্তব্যের পরেও কার্যকর কিছু করতে ব্যর্থ হন, দুই ক্ষেত্রেই ট্রাম্প রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন। তবে এখানেই খামেনির সীমাবদ্ধতা স্পষ্ট। যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো, শক্তিশালী প্রতিষ্ঠান এবং বহুমাত্রিক ক্ষমতার ভারসাম্য কোনো বিদেশি নেতার প্রভাবকে সরাসরি রূপ নিতে দেয় না। উপরন্তু ইরান নিজেই অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও অভ্যন্তরীণ বিক্ষোভে চাপে রয়েছে। এই বাস্তবতায় খামেনির জন্য যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ন্ত্রণ করা তো দূরের কথা, নিজের দেশ সামলানোই বড় চ্যালেঞ্জ। খামেনি কি এই মুহূর্তে পতনের চাপে আছেন, নাকি যে কোনো কিছুর বিনিময়ে ক্ষমতা টিকিয়ে রাখতে মরিয়া? ইরানের রাজনীতিতে এই মুহূর্তে ঘুরে ফিরে আসছে সেই পুরনো প্রশ্ন, ইসলামী প্রজাতন্ত্র কি ধীরে ধীরে রাজশাসনের পথে এগোচ্ছে? দেশজুড়ে চলমান আন্দোলন, ক্ষমতার কেন্দ্রে উত্তরাধিকার নিয়ে জল্পনা আর আন্তর্জাতিক অঙ্গনে যুক্তরাষ্ট্রের প্রকাশ্য চাপ, সব মিলিয়ে তেহরানের ক্ষমতার কাঠামো এখন গভীর অনিশ্চয়তার মধ্যে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘ সময় ধরে রাষ্ট্রের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের শেষ কথা বলে আসছেন। কিন্তু বয়স, স্বাস্থ্যগত অনিশ্চয়তা এবং চলমান গণ অসন্তোষের প্রেক্ষাপটে এখন প্রশ্ন উঠছে খামেনির পর কি? বিশ্লেষকরা বলছেন ইরানের বর্তমান ক্ষমতা কাঠামো আদর্শগতভাবে ধর্মীয় হলেও বাস্তবে তা ব্যক্তিকেন্দ্রিক শাসনের দিকে ঝুঁকেছে। এই প্রেক্ষাপটে খামেনির সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে তার ছেলে মুস্তফা খামেনির নাম ঘুরে ফিরে আসছে, যা ইরানের বিপ্লব পরবর্তী রাজনীতিতে এক ধরনের রাজতান্ত্রিক উত্তরাধিকার এর আশঙ্কা তৈরি করছে।
এই বিতর্কের মধ্যেই ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে খামেনির শাসনের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। ট্রাম্প বলছেন, ইরানের চলমান দমন পীড়নের জন্য সরাসরি দায়ী সর্বোচ্চ নেতৃত্ব এবং সেই নেতৃত্ব পরিবর্তন না হলে ইরানের সংকট কাটবে না। যদিও ট্রাম্প আনুষ্ঠানিকভাবে রেজিম চেঞ্জ নীতির ঘোষণা দেননি, তবে তার ভাষ্য থেকে খামেনির পতনের আকাঙ্ক্ষা স্পষ্ট বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। তেহরানের প্রতিক্রিয়াও সমান কড়া। ইরানি নেতৃত্ব যুক্তরাষ্ট্রের বক্তব্যকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে দেখছে এবং এটিকে জাতীয় সার্বভৌমত্বের উপর আঘাত বলে আখ্যা দিচ্ছে। সরকার পক্ষের দাবি, আন্দোলনের পেছনে বিদেশি উস্কানি রয়েছে এবং ওয়াশিংটন এই অস্থিরতাকে কাজে লাগিয়ে ইরানের রাজনৈতিক কাঠামো ভাঙতে চায়। এই বয়ান ব্যবহার করে শাসক গোষ্ঠী নিরাপত্তা বাহিনী ও ধর্মীয় প্রতিষ্ঠানের সমর্থন আরও সংহত করার চেষ্টা করছে। I just hope the protesters in Iran are going to be safe because it's a very dangerous place right now. And again, I tell the Iranian leaders, বিশ্লেষকদের মতে, খামেনি যদি পরিবারের ভেতরে ক্ষমতা হস্তান্তরের চেষ্টা করে তাহলে তা ইসলামী প্রজাতন্ত্রের আদর্শিক ভিত্তিকে দুর্বল করবে। 1979 সালের বিপ্লবে যে রাজতন্ত্র উচ্ছেদ হয়েছিল, সেই দেশেই আবার বংশানুক্রমিক ক্ষমতার ধারণা প্রবল হলে তা জনগণের মধ্যে নতুন ক্ষোভ তৈরি করতে পারে। অন্যদিকে শাসক গোষ্ঠী যদি উত্তরাধিকার প্রশ্নে ঐক্য দেখাতে ব্যর্থ হয় তাহলে ক্ষমতার ভেতরের ফাটল আরও গভীর হতে পারে। আন্তর্জাতিক দিক থেকেও সমীকরণ জটিল। যুক্তরাষ্ট্র প্রকাশ্যে চাপ বাড়ালেও রাশিয়া ও চীন এখনও সতর্ক অবস্থানে। তারা ইরানের পাশে কূটনৈতিকভাবে থাকলেও সরাসরি ক্ষমতার রদবদলের খেলায় নামতে অনাগ্রহী। ফলে ইরান একদিকে পশ্চিমা চাপ, অন্যদিকে অভ্যন্তরীণ অসন্তোষ, এই দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, ইরান এই মুহূর্তে কঠোর দমন নীতি বজায় রেখে বর্তমান কাঠামো টিকিয়ে রাখার চেষ্টা করতে পারে, অথবা নিয়ন্ত্রিতভাবে ক্ষমতা হস্তান্তর করে এক ধরনের ব্যক্তিকেন্দ্রিক বা বংশানুক্রমিক শাসনের দিকে যাওয়ার চেষ্টা করতে পারে। অন্যথায় আন্দোলনের চাপ ও অভ্যন্তরীণ বিভাজনের ফলে পরিস্থিতি অনিয়ন্ত্রিত পরিবর্তনে রূপ নিতে পারে। একের পর এক কথার বোমা ফাটাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার গ্রিনল্যান্ডকে নিয়ে ট্রাম্পের সবশেষ মন্তব্য আন্তর্জাতিক রাজনীতির অঙ্গনে নতুন করে উত্তেজনার ঝড় তুলেছে। We are going to do something on Greenland, whether they like it or not. বুধবার হোয়াইট হাউসে আমেরিকার বিভিন্ন তেল কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে ভেনেজুয়েলার জ্বালানি তেল নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ট্রাম্প বলেন, গ্রিনল্যান্ডের লোকজন পছন্দ করুক আর নাই করুক, আমরা এই ইস্যুতে কিছু একটা করতে চাই। পাশাপাশি গ্রিনল্যান্ডকে নিজের মালিকানায় নেওয়া ছাড়া রাশিয়া ও চীনের প্রভাব ঠেকানো সম্ভব নয় বলেও মন্তব্য করেন ট্রাম্প। Russia or China will take over Greenland, and we're not going to have Russia or China as a neighbor. বিশ্লেষকরা ট্রাম্পের এই দাবিকে এক প্রকার আগ্রাসনমূলক, আন্তর্জাতিক আইনের প্রতি অগ্রাহ্য এবং যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন নিরাপত্তা স্থাপনার জন্য বিপজ্জনক বলে বর্ণনা করছেন। বিশেষত যুক্তরাষ্ট্র কোনো আন্তর্জাতিক মিত্রের স্বার্থ অগ্রাহ্য করে একটি স্বায়ত্তশাসিত ভূখণ্ডকে দখল করার প্রচেষ্টায় নেমে পড়লে তা শুধু কূটনৈতিক সম্পর্ককে ক্ষতিগ্রস্তই করবে না, বরং উত্তর আটলান্টিক চুক্তি ন্যাটো এর ভিত্তিভূমিকাকেও ধ্বংসের পথে ঠেলে দেবে। ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসেন দ্য গার্ডিয়ানকে বলেন, যুক্তরাষ্ট্রের কোনো অধিকার নেই গ্রিনল্যান্ডের মতো মিত্র ভূখণ্ড দখল করার। পাশাপাশি এরকম উদ্যোগ ন্যাটোর অস্তিত্বই প্রশ্নবিদ্ধ করবে বলেও জানান তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানায়, ট্রাম্প প্রশাসন দাবি করেছে গ্রিনল্যান্ডে রাশিয়া ও চীনের জাহাজ বাড়ছে এবং এ অঞ্চলটি রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যুক্তরাষ্ট্রের উচিত এর মালিকানা নিশ্চিত করা। যুক্তরাষ্ট্রের সাবেক শীর্ষ সেনা ও আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞদের ব্যালান্সড বিশ্লেষণে এসেছে যে এই ধরনের উদ্যোগ ন্যাটোর স্থিতিশীলতা, মিত্রদের প্রতি আস্থা এবং আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিকে ক্ষতিগ্রস্ত করবে।
ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলো ইতোমধ্যেই তাদের অবস্থান স্পষ্ট করেছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ ভূখণ্ডে সামরিক হস্তক্ষেপ কোনো সমাধান নয়, বরং ন্যাটোর কাঠামোর ভেতরে পারস্পরিক আস্থা ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করাই হবে নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র বাস্তব পথ। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানায়, মঙ্গলবার দেয়া এক যৌথ বিবৃতিতে ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, স্পেন, ব্রিটেন ও ডেনমার্ক স্পষ্ট করে জানিয়েছে, গ্রিনল্যান্ড সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নেয়ার পূর্ণ অধিকার একমাত্র গ্রিনল্যান্ডের জনগণ ও ডেনমার্ক সরকারেরই রয়েছে। তবে বিশ্লেষকরা এটিকে কেবল ভূ-রাজনৈতিক নিরাপত্তার উদ্বেগ হিসেবেই দেখছেন না, বরং এটিকে এক ধরনের আধিপত্যবাদী মনোভাব বলেও অভিহিত করেছেন। পাশাপাশি রাশিয়া চীনের সম্ভাব্য প্রভাবের ভয়কে ব্যবহার করে মিত্র দেশকে বিনা সম্মতিতে অধিকার করার ইচ্ছাকে আন্তর্জাতিক রাজনীতি ও দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এটি একটি বিপজ্জনক আগ্রাসন বলে অভিহিত করেছে।